আসসালামু আলাইকুম। আজ অত্যন্ত জটিল একটি বিষয়ে কথা বলবো। আমি জানি না যেটা বোঝাতে বা বলতে চাচ্ছি সেটা ভাষায় রূপান্তরিত করে বলতে বা বোঝাইতে পারবো কিনা। একটি সৎ রাষ্ট্র গঠনের যতগুলো উপাদান বা প্রক্রিয়া রয়েছে তার ভিতর একটি হলো অপরাধের শাস্তি হওয়া। অপরাধীকে নয়, অপরাধ যেখান থেকেই সংগঠিত হোক, যার দ্বারা সংগঠিত হোক, যে পরিস্থিতিতে, যে শক্তিতে সংগঠিত হোক না কেন, সেটি যদি রাষ্ট্রায়ত্ত ক্ষমতাশালী শক্তিশালী কোনো বড় সংগঠন অথবা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা সরাসরি সরকারও হয়, সেটারও শাস্তি হওয়া প্রয়োজন। একটি সৎ রাষ্ট্র গঠনের উপাদেয়। কারণ একজন মানুষের সাথে একজন মানুষের সখ্যতা থাকতে পারে, শত্রুতাও থাকতে পারে, কিন্তু অপরাধের সাথে কারোরই সখ্যতা থাকে না, মিত্রতাও থাকে না। অতএব অপরাধী যেই হোক, অপরাধকে শাস্তি দিলেই তার ভিতরে অপরাধী জড়িয়ে আসবে এবং অপরাধী অবদমিত হলেই একটি রাষ্ট্র সৎ রাষ্ট্রের কয়েকটি উপাদানের একটিতে পরিণত হবে। ঠিক তেমনি একটি স্বৈরার শাসক বা একটি দানব শাসক, একটি দৈত্য দানবের ন্যায় একটি অপশক্তি যদি রাষ্ট্রের ক্ষমতায় দাম্ভিকতাপূর্ণ অবস্থানে পৌঁছে যায়, তখন আর সেটা ব্যক্তি পর্যায়ে থাকে না। সেই অপরাধের দায় দায়িত্ব শুধু সেই স্বৈরার শাসকের নেতাই থাকে না। কারণ একজন মানুষ অতটা দুর্বৃত্তায়নের শীর্ষে উঠতে তার চারপাশে অনেক শক্তি সামর্থ্যের প্রয়োজন হয়। অনেক চাটুকার, চামচা, অনেক নামকরা ব্যক্তিত্ব, অর্থশালী ব্যক্তিত্ব, খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্বের ছায়া বা শক্তি, স্নায়ু শক্তি না হোক অর্থনৈতিক শক্তি, অথবা তার খ্যাতির শক্তি ওই স্বৈরশাসক ব্যবহার করে নিজেকে যখন শীর্ষে নিয়ে পৌঁছায়, তখন ওই অপরাধের সাথে চারপাশে থাকা ওই ব্যক্তিবর্গও জড়িয়ে যায়। হোক সেটা শুধু সেই স্বৈরার শাসকের ভিতরে থাকা লোকজনই হোক, অথবা সে যাদেরকে ব্যবহার করে ওই শীর্ষে পৌঁছায় তারাও হোক। এমনকি এই অপরাধের সাথে বিরোধী শক্তি থাকে, বিরোধী দলগুলোও থাকে। তাকে বিরোধী দলের অবস্থানে থেকে নীতিগতভাবে সাপোর্ট করে যাওয়া, সেটা যেরকম, অথবা পার্শ্ববর্তী কোনো রাজনৈতিক সংগঠনের ভিতরে যদি অবস্থানগত দিক ওইখানে রেখেই ওই সরকারের পক্ষে, ওই স্বৈরশাসকের পক্ষে কথা বলে যায়, সেই জায়গাগুলোও পরিষ্কারভাবে ওই অপরাধের সাথেই, ওই স্বৈরশাসকের সাথেই জড়িয়ে যাবে। এটা রাষ্ট্রীয় সংবিধিবদ্ধ আইনে থাকার না থাক, এটা দর্শনের একটি বড় ধরনের দৃষ্টান্তই বলেন, উদাহরণই বলেন, যেভাবেই নেন না কেন, দর্শন রাষ্ট্রীয় সংবিধানের এটা একটি দিক। এইটা বুঝতে হবে আমাদেরকে। আমি এই কথাটি কেন বললাম এখন তার ব্যাখ্যা করছি। বিগত 15 বছরের যে স্বৈরার শাসক, সে নিজের দাম্ভিকতায় একটি রাষ্ট্রীয় দলকে ব্যবহার করে রাষ্ট্রকে যে অবদমনিত রাখার যে অপশক্তি ব্যবহার করে গেছে, রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ধ্বংস করে গেছে, রাষ্ট্রীয় প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করে গেছে, প্রচুর অর্থ তাকে জড়িয়ে থাকা ব্যক্তিবর্গ পাচার করে গেছে, লুণ্ঠন করে গেছে। এখন এর এই দায়ভার কার? আমরা জানি শুধু একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলো,
শুধু সেই দলের ভিতরে থাকা ব্যক্তিবর্গকেই দায়ী করে তাদের বিরুদ্ধে কথা বলছি এবং আইনি যত পদক্ষেপ নেওয়া যায় সেটাই নিচ্ছি। কিন্তু এটা একঘেয়ে এবং এক পেশে হয়ে গেছে বলে এখন মনে হচ্ছে প্রায় 1 বছরেরও পরে গিয়ে। কারণ যারা সরকারের বাইরে ছিল, বিরোধী দল হিসাবে হোক অথবা এই সরকারের বিরুদ্ধে থাকা একটি রাজনৈতিক দল মাঠে বিপ্লব বিদ্রোহ বা বিভিন্নভাবে সংগ্রাম করে যাচ্ছিল, এখন এটা পরিষ্কার যে সেই রাজনৈতিক দলটির ভিতরেও এই সরকারের পক্ষে বেশ কিছু বেপরোয়া নেতা রয়ে গেছে। তাদের কথাবার্তায় এখন এটা সম্পূর্ণভাবে প্রমাণিত। আমি কিছু নাম বলছি, যেমন বিএনপি একমাত্র একটি রাজনৈতিক দল যে কিনা বিগত দিনে আওয়ামী লীগের বিরুদ্ধে সরাসরি সংগ্রামে ছিল। তাদের কর্মীরা, নেতাদের কথা আমি আনছি না, কারণ এর জন্য নেতারাই দায়ী। কর্মীরা যথেষ্ট প্রমাণে আপ্রাণ চেষ্টা করে গেছে এই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য, কিন্তু নেতাদের জন্য এই কর্মীরা পারেনি। সেই নেতারা কারা? শীর্ষে থাকা এক ঝাঁক নেতা, আমি কয়েকটি নাম বলছি, সবার নাম আমার মনে নেই বা এই সময় মনে করে বলতেও পারবো না। ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান, যিনি আওয়ামী লীগ থেকে আগত। গোলাম মাওলা রনি স্পষ্টভাবেই সে বিএনপি আসার পরে প্রমোট করে গেছে আওয়ামী লীগকে ভিতরে ভিতরে। রমিন ফারহানা সম্পূর্ণভাবে আওয়ামী লীগেরই একজন সম্পূর্ণ আওয়ামী ঘরমানার, আওয়ামী মতাদর্শের একজন মানুষ, কিন্তু সে বিএনপির ভিতরে থেকে লম্বা লম্বা কথা বলে সে বুঝিয়েছে বিএনপি আদতে সম্পূর্ণ সে আওয়ামী লীগ সমর্থন পুষ্ট একজন বিএনপির নেতা। হারুন বলেন, হাবিবুর রহমান বলেন, টুকু বলেন, যারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ আত্মীয়, একেবারে পারিবারিকভাবে ঘনিষ্ঠ আত্মীয়। আরও আছে যাদের নাম বললে কেউ ব্যথিত হবেন, ব্যথা পাবেন, বা দলটাই হয়তো আঘাতপ্রাপ্ত হবেন। একেবারে ম্যাডাম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিবর্গ এই নামীয় তালিকার ভিতরে পড়ে যায়। তাহলে একটি সৎ রাষ্ট্র গঠনের যে উদ্যোগ চলছে, বা যদি সেই পথে হাঁটা হয়, তাহলে প্রথমত ওই স্বৈরা শাসকের সরাসরি দলীয় কাঠামোর ভিতরে যারা ছিল তাদের বাইরে এসেও এখন এদেরকে খুঁজে বের করে ওই অপরাধের সাথে যুক্ত করেই এদেরও বিচার করা উচিত, এদেরও আইনের আওতায় আনা উচিত। এবং একটি প্রকৃত পক্ষে রাজনৈতিক সংগঠন যে কিনা দেশের মানুষের, জনগণের সার্বভৌমত্বের পক্ষে কাজ করবে, সেই সব রাষ্ট্রীয় ক্ষমতায় আসার অপেক্ষমান রাজনৈতিক দলগুলোরও একান্তই সদিচ্ছা থাকা উচিত একটি সৎ রাষ্ট্র গঠনের জন্য। আরেকটি সৎ রাজনৈতিক সংগঠন প্রয়োজন, এবং সেটাকে পরিশুদ্ধ করতেই এই যে বিতর্কিত যারা আছে দলের অভ্যন্তরে, এদেরকে সুন্দরভাবে সম্মানের সাথে দল থেকে যেমন বের করে দেওয়া উচিত, তেমনি অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোরই উচিত এই সমস্ত লোকজন কোনোভাবেই আর রাজনৈতিক রাজনৈতিক সংগঠনের ভিতরে বা রাষ্ট্রের যে কোনো অবস্থায় থেকেই এরা যেন রাষ্ট্রের আর কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত হইতে না পারে, তাদের নামের ব্র্যান্ডেড সিল মেরে দেওয়া উচিত। এরা রাজনীতির অঙ্গন থেকে, রাজনৈতিক মাঠ থেকে, প্রেক্ষাপট থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা হয়ে যাওয়া, এটা রাষ্ট্রীয়ভাবেই রাষ্ট্র বহন করবে এই দায়িত্ব, এবং সেটা আইনের মাধ্যমে হোক, প্রজ্ঞাপনের মাধ্যমে হোক। এগুলো অবশ্য নির্বাহী ক্ষমতায় হয় না, যেহেতু নির্বাহী ক্ষমতা রাষ্ট্রের কাজ করে না, নির্বাহী ক্ষমতা একটি আদেশের কাজ করে। একটি সরাসরি রাষ্ট্রই এই ক্ষমতা, একটি রাষ্ট্র এবং রাষ্ট্রীয় শক্তি, রাষ্ট্রীয় যে তার নিজস্ব একটি পাওয়ার থাকবে, সেই পাওয়ারটাই এই জায়গায় ব্যবহার করতে হবে।
বর্তমান সময়ে কারা বিতর্কিত রাজনৈতিক নেতা আছে, সে যে দলেরই হোক, এদেরকে রাজনীতির থেকে বাইরে এনে আলাদাভাবে পরিচিতি দিয়ে এদেরকে ব্যান্ডেড করে রাখতে হবে। তারা তাদের পেশায় ফিরে যাক, অন্তত রাজনীতিতে নয়। রাষ্ট্র এই দায়িত্ব গ্রহণ করুক। রাষ্ট্র নিজে সৎ হওয়ার জন্য সৎ নাগরিক যেমন প্রয়োজন, সৎ নাগরিক পেতে হলে রাষ্ট্রকে সৎ থাকতে হবে এবং রাষ্ট্রের যে বিধিবদ্ধ আইন, সেই আইনকে সঠিকভাবে তার নাগরিকদের উপরে প্রয়োগ করতে হবে, প্রয়োগ করতে দিতে হবে। এবং রাষ্ট্রীয় নাগরিকদেরকে রাষ্ট্রের এই সংবিধিবদ্ধ, অর্থাৎ রাষ্ট্র যে আইনের ভিত্তিতে, যে শক্তির ভিত্তিতে, যে পাওয়ারের ভিত্তিতে নিজে তার স্বকীয়তা প্রকাশ করবে, এটা সেই রাষ্ট্রের শক্তি। এটা জনগণের উপরে যেমন প্রয়োগ করবে, জনগণ শ্রদ্ধা করে রাষ্ট্রের সেই আইনকে মাথা পেতে গ্রহণ করবে। তাহলেই একটি সৎ রাষ্ট্র যেমন প্রতিষ্ঠিত হবে, আর সৎ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সৎ রাজনৈতিক সংগঠনের প্রয়োজন। সৎ রাজনৈতিক সৎ থাকার জন্য সৎ রাজনৈতিক নেতা এবং সৎ নাগরিক তৈরি করতে হবে। তাহলেই প্রত্যেকটি জনগণ স্বর্গীয় সরকার নাগরিকত্বের যে অধিকার, সেটা ভোগ করতে পারবে। সে তার স্বাধিকার, নাগরিক অধিকার, যে ব্যক্তি স্বাধীনতা বলতে যেটা বোঝায়, সেটা তখন ফিরে পাবে। না হলে এই লোভী, অর্থের লোভী, ক্ষমতার লোভী, বংশীয় মর্যাদার লোভী, পদায়নের লোভী, এইসব সমাজ লোকজন নিজেদেরকে সুশীল মনে করে, সম্মানী মনে করে, রাষ্ট্রের কর্ণধার মনে করে যদি সব রাজনীতির ভিতরে থেকে রাষ্ট্রীয় তথা জনগণের মাথার উপরে থেকে যায়, রাষ্ট্র সেই অপছায়া থেকে, অপসংস্কৃতি থেকে, অপথাবা থেকে মুক্তি পাবে না। প্রকৃতপক্ষে রাষ্ট্র তার স্বকীয় ধারায় বিশ্ব দরবারে মাথা উঁচু করতে পারবে না। অতএব আমি কি বলছি হয়তো আমি বোঝাইতে পারিনি, কিন্তু বোঝাবার চেষ্টা করেছি যে রাষ্ট্রীয় পরিচালনার যে শক্তি, যে মানুষগুলা থাকবে, তাদেরকে সৎ হইতে হবে এবং এই সৎ রাখার এবং সৎ মানুষ রাজনীতিতে আনয়ন করার দায়িত্ব এটি রাষ্ট্রীয়ই বহন করবে। আর রাষ্ট্রের হাত, চোখ, মুখ, সেগুলো হলো সম্পূর্ণ রাষ্ট্রীয় সংবিধিবদ্ধ আইন, যেটা সেটাই সংবিধিবদ্ধ আইন বলতে জনগণের জন্য একটি ধাপ থাকবে, সেটা জনগণের সুযোগ সুবিধা, আইনি অবকাঠামো। আরেকটি হচ্ছে রাষ্ট্র কিসের ভিত্তিতে সে শক্তিশালী হবে এবং রাষ্ট্র কীভাবে তার স্বাধীনতাকে রক্ষা করে সে স্বয়ংসম্পূর্ণ শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকবে, সেটার জন্য একটি রাষ্ট্রীয় সংবিধিবদ্ধ সংবিধান প্রয়োজন। সংবিধান দুটি ধারা, একটি জনগণের জন্য এবং একটি রাষ্ট্রের ধারায়। রাষ্ট্রীয় যেটি সংবিধান হবে, কোনো রাষ্ট্রীয় দল ক্ষমতায় এসেই সেটাকে স্পষ্ট করার ক্ষমতা রাখে না। শুধুমাত্র জনগণের মান উন্নয়নে, পরিবর্তিত ধারায় উন্নয়নের দিকে ধাবিত হওয়ার জন্য যদি কখনো কিছু করতে হয়, সেটা উপধারায় সংযোজিত হতে পারে, অন্যথায় নয়। তবে এই দুইটি সংবিধিবদ্ধ ধারা অত্যন্ত শক্তিশালী এবং যুগ উপযোগী হইতে হবে। আমি যদি বোঝাইতে ব্যর্থ হই, ক্ষমা করে দেবেন আমার জ্ঞানের স্বল্পতার জন্য। আর যদি এখান থেকে কিছুটাও বুঝতে পারেন, সেই কথাটা রাষ্ট্রীয় অবকাঠামোতে প্রয়োগ হয়, তাহলে আমার চিন্তাধারা বা আজকের এই কথা উপকৃত হবে মানুষ এবং আমি।